ভালোবাসা মায়াজাল গল্প পার্ট ৮। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মশিউর সাহেবের সেই ধারণাকেই সত্য প্রমাণিত করে নিবিড় এঙ্গেজমেন্টের আগের দিন রাতেই বাড়ি ছেড়ে এক প্রকার পালালো, যার খবর কোনো এক কাকপক্ষীও পায়নি। সোফিয়া খানম তো দূর। সদর হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ড কেবিনই পুরাতন, দেখলেই বোঝা যায় অবহেলায় রয়েছে। বহুদিন মেরামতের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। রিমঝিমও এরকম এক কেবিন পেয়েছে, বেশ পুরাতন এক কেবিন। দেয়ালের রং জায়গায় জায়গায় খসে পড়েছে, কক্ষে থাকা জানালাটাও প্রায় ভঙ্গুর। যখন তখন ঝড় নামলে জানালার লোহার পাট লাগানোটা দুষ্কর হয়ে যাবে। আবার জানালা না খুললেও ঘরটা কেমন গুমোট আধারে নিমজ্জিত থাকে, আলো আসে না। সহজ ভাষায় ভুতুড়ে ঘরের চেয়ে কম লাগে না। মাথার উপরের পুরাতন ফ্যানটা ঘট ঘট শব্দে চলছে। মৌ তার জানগায় থাকলে ১ ঘণ্টাতেই মাথায় হাত দিয়ে বসে থাকত। সে আবার চরম অধৈর্য, ছোট থেকে ছোট বিষয়তেও বেশ গড়িমসি। সেদিক থেকে রিমঝিম আবার ব্যতিক্রম, সে সব পরিস্থিতিতেই নিজেকে সামলে মানিয়ে নিতে জানে। তবে রোগী দেখলে সে হয় ফ্যান বন্ধ করে দেয়, আর নয়তো অন্য কেবিনে ব্যবস্থা করে। রোগী আসে সুস্থ হতে, এই ফ্যানের শব্দে আরও অসুস্থ করে দেওয়ার তো প্রশ্নই আসে না। রিমঝিম আজ হাসপাতালে এসেই কাজীকে চা করে দিতে বলেছে। আজ কেন যেন তীব্র রোদে মাথা ধরেছে। তার কেবিন আগে থেকেই গোছানো, জানালাটাও খুলে দেওয়া। প্রতিবারই ডাক্তার আসার আগে কর্মচারীরা ধুলো ময়লা ঝেড়ে দেয়। সেই অতিরিক্ত বলতে শুধু সুইচ চেপে ফ্যানটাই অন করল। পরপর খড়খড়ে কাঠের চেয়ারে বসে পড়ল। চেয়ারে ঘুনে খেয়েছে কিছু জায়গায়, তবে কর্তৃপক্ষ তাকে কথা দিয়েছেন তারা দ্রুতই আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করে দিবেন। রিমঝিম বরাবরই সরকারি হাসপাতাল অপছন্দ করে। এখানের কোনো কিছুই সঠিক পরিমাণে হয় না। ভালো কিছু তো দেখাই যায় না, ভালোর চাইতে খারাপের মাত্রাটাই বেশি। সরকার দেওয়াল তুলে দিয়েছে, শেষ। এটুকুই যেন সবার দায়বদ্ধতা। মেরামত, পরিচ্ছন্নতা কিছুই গুরুত্ব দেওয়া হয় না। অন্তত না বলা অবধি এরা এদের দায়িত্ব ভুলে যায়। সবে রিমঝিমের চা এসেছে, সে মনোযোগ দিয়ে চায়ের কাপে ধোঁয়া ওঠা দেখছে। এমন সবাই দরজায় করাঘাত পড়ল। রিমঝিম নড়ে চড়ে চাইল, আসুন। পরপর দরজা ঠেলে প্রবেশ করল প্রণব। এই সকালে প্রণবকে দেখে সে চমকালো বটে। প্রণবের হাতে সম্ভবত কোনো টেস্টের রিপোর্ট। রিমঝিম বলল, আরে প্রণব ভাইয়া যে? নানুর বাকি টেস্টের রিপোর্টগুলোই নিতে আসলাম। ডাক্তার বিকালে আসবে, যেহেতু তুমি আছো ভাবলাম তোমাকে আগে দেখিয়ে যাই। রিমঝিম মাথা নেড়ে হাত বাড়িয়ে নিল রিপোর্টগুলো। রিপোর্টে চোখ বুলাতে বুলাতে বলল, ভালো করেছেন, আমার শিফট কয়েক মাস সকালেই হবে সম্ভবত। প্রণব মনোযোগী নজরে রিমঝিমকে পরখ করে বলল, তোমার মা মিষ্টি পাঠিয়েছে আমাদের বাড়ি, শুনলাম বিয়ের ডেট দিবে? জি, বড়দের তেমনই ইচ্ছে। কেন বড়দের ইচ্ছে কেন? তুমি খুশি নও? অখুশি নই। প্রণব ছুপসে গেল। রিমঝিম রিপোর্ট দেখে বলল, সম্ভবত নানুর নিউমোনিয়ার সমস্যা আছে, সাথে কিডনিতেও সমস্যা। ডায়াবেটিস আছে? সাবধানে রাখবেন নানুকে। আমি জানি ফজি নানু ওষুধ খেতে চান না, তবুও জোর করে হলেও খাওয়াবেন। প্রণব মাথা নাড়ায়। রিমঝিম ফাইল ফিরিয়ে দিয়ে বলল, শুনলাম চাকরি হয়েছে আপনার? প্রণব আলতো হেসে বলল, ইন্টারভিউ দিয়েছি, তবে কনফার্মেশন কল আসেনি। কল আসেনি যেহেতু এখানেও আমার হয়নি। আশাহত হচ্ছেন কেন? আশাহত না, এটাই ধ্রুব সত্য। কেই বা আজকাল সিমের টাকা খরচ করে জানাবে তোমার চাকরি হয়নি? তারা তো তাদেরই কল দেবে যাদের নিয়ে তাদের সিমের টাকা পুষবে। একটা কলেও বুঝি এত ভাবাভাবি হয়? প্রণব আলতো হেসে বলল, বড় মনের মানুষরা ভাবে না, ছোট লোকেরাই এসব চিন্তা করে। প্রণব উঠতে নিল। রিমঝিম তার নিজের চা এগিয়ে দিয়ে বলল, চা খেয়ে যান ভাইয়া। প্রণব শুকনো করে হাসল। সে আর বসল না। ওটা তোমার চা ঝিম, অন্যের ভাগে হস্তক্ষেপ করার স্বভাব আমার নেই। আমি পরে না হয় আমার জন্য আনিয়ে নিতাম, ভেবো না। আমি যাই, বিয়ের আগ অবধি আশা রাখছি চায়ের দাওয়াত অক্ষত থাকবে। রিমঝিম হেসে বলল, জি জি নিশ্চয়ই, সময় করে আসবেন বাড়ি, সুযোগ থাকলে চা করে খাওয়াবো। নিবিড় চলে গিয়েও বিশেষ লাভ হলো না অবশ্য। সোফিয়া খানম নিজ জেদে অনর। পরের দিন সে ঠিক সময় শানিকে নিয়ে রত্নার বাড়ি চলে গিয়েছেন। রত্না ভেবেছিল নিবিড় আসবে, তাই তো সে একদম পার্লার থেকেই সেজে এসেছিল। যদিও ওখানেও গন্ডগোল হয়। রত্না যেমন সাজতে চেয়েছিল তা তো সাজিয়ে দেয়নি, উল্টো আরও তাকে ভূতনি করে দিয়েছে। বাড়ি এসে যখনই সে মুখ ধুতে যাবে তখনই সোফিয়া খানম আর মশিউর সাহেব এসে হাজির, সাথে তাদের মেয়ে সেইনাও এসেছে। রত্না লজ্জায় সম্মানহানিতে একদম লাল হয়ে গেছে। সেইনা তাকে দেখে মুখ কুঁচকে ফেলে, আপন মনে ভাবে, ভালোই করেছে ভাইয়া পালিয়েছে, এমন পেতনি বউ আবার আমার নায়ক ভাইয়ার হয় নাকি? কিন্তু সোফিয়া খানম মিষ্টি হেসে বললেন, মাশাল্লাহ, বৌমাকে দারুণ লাগছে বৌমা। সেইনা জানে তার মা এমন কথা বলছে নিবিড়ের ওপর অন্ধ রাগের কারণেই। এখন সে অনেক ঝালও হাসি মুখে খেতে পারবেন। মুখ লাল হবে, চোখের জল নাকের জল এক হবে, তাও সে পানি স্পর্শ করবেন না। বর্তমান পরিস্থিতি ঠিক সেরকম।
রত্না যখন দেখল তার হবু শাশুড়ি মিষ্টি কথা বলছেন, নিবিড় আসেনি, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অথচ নিবিড় আসেনি কেন তা খেয়ালই এলো না নিজের চিন্তায়। সোফিয়া খানম যা তা বুঝিয়ে শান্ত করেছেন রত্নার বাবা মাকে। তারাও সোফিয়া খানমের চমৎকার কথা বলার ভঙ্গিতে মজে যান। প্রশ্ন ছাড়াই আয়োজন চলল। সোফিয়াই নিবিড়ের নামের আংটিটা রত্নার অনামিকায় জড়িয়ে ভিলেন। রত্নার কেমন যেন অদ্ভুত অনুভব হলো। সে এখন লেফটেন্যান্টের বাগদত্তা। এলাকায় জানাজানি হলে মাটিতে তার পাই পড়তে চাইবে না। রত্না আড়ালে কুটিল করে হাসল। আনন্দে এতই বিভোর যে নিবিড়ের অনুপস্থিতি তাকে অস্থির করল না। নিবিড় তো যেতই, সে যে তার বউ হতে পারছে এই বা কম কিসের। নিবিড়ের বাগদানের মিষ্টি সর্বপ্রথম মৌদের বাড়ি এলো। দরজা খুলল মৌ নিজেই। কামরুলের হাতে মিষ্টি দেখে ভ্রু কুচকে তাকালো। মিষ্টি কিসের? কামরুল ভেতরে আসতে আসতে বলল, আইজগা রত্না ভাবিরে আংটি পড়াই আইছে, তাইরি মিষ্টি। মৌ থমকে গেল কেন যেন। আজ সারাদিন নিবিড়কে দেখেনি, বাড়ি বসে বাগদানের প্রস্তুতি নিচ্ছিল বুঝি। মৌ মুখ গম্ভীর করেই মিষ্টির ট্রেটা হাতে নিয়ে নিল। কামরুল মৌয়ের ভাবসাব বুঝল না। হঠাৎ মুখের এমন পরিবর্তন কেন? রাজিয়া শেখও আশেপাশে নেই। সোফিয়া খানমের আদেশ মতো তার কানের কাছে গিয়ে বলা লাগবে তো নিবিড়ের বিয়ে পাকা হয়ে গিয়েছে। কিন্তু সে কোথায়? কাকে খুঁজছিস? আম্মা নামাজ পড়ে। কামরুল হম্বিতম্বি ছাড়াই বলল, তোমারে দারুণ একটা খবর দিমুনি আপা। মৌ দীর্ঘশ্বাস ফেলল। কামরুল তো মূল কথা বলেই দিয়েছে, আর কি বলবে? বল। কালকে রাইতে রত্না ভাবিরে বিয়া করার ধরে নিবিড়ে ভাগছে। এটা কিন্তু কেউ জানে না এখনো। তোমারে কইলাম, তুমি কাউরে কইও না যে কামরুলে কইছে। মৌ বিস্ময়ে বিমূঢ়। নিবিড় গতকাল রাতেই চলে গেছে, আর সে কিনা ভাবছে নিবিড় তার এঙ্গেজমেন্টে নিয়ে ব্যস্ত। পালাবে কেন? আরে ভাইরে তো ধৈরে বিয়া দিতাছে। আমাগো মেমসাব এমনই খিটখিটে মেজাজের আম্মা। রাজিয়া শেখ আসার আগেই কামরুল বলল, আমি যাই, কিছু লাগলে কইবা। রত্নার আজ রাতে খুশির অন্ত নেই। সে নিবিড়ের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার পেয়েছে। সোফিয়া খানম নিজেই তাকে দিয়েছেন। রত্না ডায়াল করল নাম্বারে, কিন্তু কি আশ্চর্য, মোবাইল বন্ধ বলছে। সে হতাশ হলো। সে তো জানেও না নিবিড় কোন সময় ফ্রি থাকে। কোথায় ভেবেছে হবু বরের সাথে রাত জেগে প্রেম করবে, সেখানে তার সাথে ভুল করে কবার কথা হয়েছে তাও জানে না। বিরক্ত হয় রত্না। কেন নিবিড় ডিফেন্সে গেল? এই চাকরি মানেই তো বিরহ। ধ্যাত। মৌ সবে বাস থেকে নেমেছে, তখনই কোত্থেকে জাবির এসে তার সম্মুখে দাঁড়ায়। মৌ ভরকে গিয়ে 2 ধাপ পিছিয়ে যায়। জাবির তার পান খাওয়া দাঁত বের করে হাসল। আজ কেন যেন পান খেতে ইচ্ছে হয়েছিল, তাই সে পান খেয়ে শখ পূরণ করেছে। তার শখের অন্ত নেই। তার ধারণা এই ছোট জীবনে কোনো শখকেই হেলায় ফেলা ঠিক নয়। ওটা আরও নিজের প্রতি জুলুম। কি জানে মান, আজকাল দেখছি গুব আমার থেকে পালাই পালাই করো। এত পালাইলে চলে? তোমারে দেখতেই তো পারি না। পরপর সে বাসের হেল্পারের উপর চেঁচলালো, ওই শালা, তুই তোর ভাবির থেকে টাকা নিছিস? ফেরত দে ওরে, আমি ভাড়া দিমু। হেল্পার জাবিরকে চিনে। সে কিছুটা ভয় পেয়েই ভাড়া ফিরিয়ে দিতে চাইল। আপা নেন ভাড়া। মৌ বিরক্ত হলো জাবিরের উপর, তবুও বিরক্তি প্রকাশ না করে বলল, রাখুন ভাড়া, ফেরত দেওয়ার কিছু নেই। ঠিক আছে, তোর ভাবি কইছে দেখা। থাক, আর ফেরত দিস না, যা, বাস ছাড়। বাস চলে গেল, কিন্তু জাবির তার পিছু ছাড়ল না। জাবিরের ডান হাতে এক পট্টি। জাবির পিছে আসতে আসতে বলল, হাতে ব্যথা পাইছি। জিজ্ঞাইতা না কেমনে পাইছি? মৌ তা এড়িয়ে গেল, বলল, পিছু নিবেন না প্লিজ। জাবির থেমে গেল, কিন্তু তার সাথে রিপন আর মঞ্জু থামল না। জাবির ওদের বিচ্ছিরি গালি দিয়ে বলল, এই শালা, শুনোস নাই তোগো ভাবি কি কইছে? ও যা কইব তাই হইব, তোরা যাস ক্যা? সত্যি সত্যি জাবির গলিতে আর পিছু নিল না। মৌ একমনে হাঁটতে হাঁটতে নিবিড়ের কথা ভাবছে। নিবিড়ের সাথে তার সাপে নেউলি সম্পর্ক, কিন্তু সে কখনোই তাকে অসম্মান করেনি, খারাপ নজরে তাকায়নি, উল্টো সুরক্ষা দিয়েছে। জাবিরের সামনে যেমন তার অস্বস্তি হয়, নিবিড়ের সামনে মোটেও তা হয় না। এটাই বুঝি পুরুষে পুরুষে ভেদাভেদ বা পার্থক্য। নিবিড় যেতেই জাবিরের উৎপাত যেন আবারও বেড়ে গেছে এলাকায়। আগে কিছুটা দমে থেকেছিল, কিন্তু এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। কেউ শক্ত গলায় তাকে বারণ করার নেই। মৌ মেঘলা আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল পুরান ঢাকার কাচ্চির দিনটা। কাচ্চি খাওয়া, নিবিড়ের রিক্সা ঠিক করে দেওয়া, ওড়না গুছিয়ে দেওয়া। অথচ আজ দেখো মানুষটা তার দৃষ্টি সীমানার বাইরে। যেই গলিতে নিবিড়ের ভয় থাকতো, এই বুঝি লোকটাকে দেখবে আর চরম ধমক খাবে। অথচ আজ সেই গলি আজ শান্ত নীরব। কি যেন একটা নেই অনুভূতি। মৌ নিজের অজান্তেই ভাবল, চলে যেতে বলেছি বলে এত দ্রুতই চলে যাবেন লেফটেন্যান্ট সাহেব?
আচমকা একদিন মশিউর সাহেবের নামে চিঠি আসলো। নিবিড়ের র্যাঙ্ক বেড়েছে, এখন সে লেফটেন্যান্ট কমান্ডার পদে। এ নিয়ে মশিউর সাহেব পুরো এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করেছেন। জুম্মার দিনে 2 মসজিদে জিলাপি বিলিয়েছেন। তিনি প্রতি র্যাঙ্কেই এই কাজ করেন। ছেলেমেয়ের যে কোনো উন্নতিতেই বোধহয় সবচেয়ে বেশি খুশি তিনিই হন। যাকে তাকে বলছেন, বাঘের বাচ্চা আমার, কোনো অবস্থাতেই আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নোয়াবে না। কতজনে তো বলে বসে, এসব সমুদ্রে সামরিক হবার কোনো মানে আছে? মাঝ জাহাজে কি হবে তা তো কেউই বলতে পারবে না। মশিউর সাহেবের বাবা মন এতে কিছু নরম হলেও তিনি লোকের কথাকে পরোয়া করেন না। তিনি সবসময় এটা বলেই নিজেকে বুঝ দেন যে হায়াতের মালিক আল্লাহ। তিনি তার বান্দার শেষ দিন লিখে রেখেছেন, সে যেভাবেই হোক। ছেলে যেদিন ট্রেনিং এর জন্য বেরিয়েছিল সেদিনই স্ত্রীকে বলে দিয়েছেন, ভেঙে পড়বে না, যত যাই হোক ছেলে যেন সুরক্ষিত ফিরে সেই দোয়া করে যাবে। মা বাবার দোয়ার উপরে কিছু নেই। জাবির মিষ্টি আর জিলাপি দুটোই হাতে পেয়েছে। আজ তার মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছিল। ভাগ্যিস আর কষ্ট করে পকেটের টাকা খরচ করতে হয়নি। নিবিড়ের র্যাঙ্ক, সে আর বড় কি, জাবিরের চুলটা ছেড়ারও ক্ষমতা নেই ওই বিচ্ছুর। ভাগ্যিস জাবির যার তার সাথে লাগে না, নয়তো নিবিড়কে কত আগেই গুম করে দিত। সরকারি লোক বলে অনেক বিধিনিষেধ আছে। তার নেতাও বলে দিয়েছে নিবিড়ের পরিবার থেকে দূরে থাকতে। তাই আর কি বা করার, বসে বসে মিষ্টি খেয়ে যাও যতক্ষণ অবধি না তার লেজে পা না পড়ে। জাবির জিলাপি চিবুতে চিবুতে বলল, তোর ভাবির কথা ক, ওই হারামজাদা নেভির আলা শুনতে বহি নাই। রিপনের মুখ ফসকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ভাই আপনি তো তাঙ্গই মিষ্টি খাইতেছেন। কিন্তু সে মুখে বলল, ভাবির খবর ভালো, একদিন ছাদে দেখা গেছে কাইল আর আইস ঘরতে বাইর হয় নাই। এই মাইয়া বাইর হয় না কে, এরে দেখার লাগে আমার বুক কেমন ধরফর ধরফর করে। তাকিয়েই জানে, এর লিগেই তো কই প্রস্তাব লইয়া যান। কি এর প্রস্তাব? আগে ধুমাইয়া প্রেম না করলে মন ভরে নাকি? বিয়ে শাদির পরে যদি বোর হয়ে যাই, দরকার নাই, আগে প্রেম পরে সব। জাবির থেমে আবার বলল, এখন এডি বাদ দে, আর চল প্রতিবেশী পাড়ায় চল। কোন হাউল আমাগো দেদারে হুমকি দিছে দেখি আহি। মৌয়ের আজ কেন যেন পায়েস রাঁধতে ইচ্ছে করেছে। এজন্য সে পায়েস রেধে বসতেই শুনল নিবিড়ের প্রমোশন হয়েছে, সেই নিয়ে এলাকায় মিষ্টি বিলানো হচ্ছে। সবার আগে মৌদের বাড়িতে মিষ্টি পৌঁছলেও জুনায়েদ ছুটে বেরিয়ে গেছে। মৌ তাকে পিছু ডাক দেওয়ায় বিরক্ত হয়েছিল বটে। বাসায় মিষ্টি আসার পরেও কোথায় যাচ্ছিস? গলিতে যাই, সবার কাঁধে কাঁধ মিলিয়ে মিষ্টি মুখ করার মজা তুমি বুঝবে না আপা। জুনায়েদ চলে যেতেই মৌ তার পায়েস নিয়ে বসেছে। রিমঝিম এখনো হাসপাতালে, নয়তো তাকে দিয়ে ফিডব্যাক নেওয়া যেত। শুক্রবার হওয়া সত্ত্বেও আজ রিমঝিমের ডিউটি। প্রায়ই তার শুক্রবারে ছুটি থাকে না। এতে অবশ্য রিমঝিমকে বিরক্ত হতে দেখা যায় না। ডাক্তারি সে বেশ সততার সাথে করে, একদম হৃদয় থেকে। হৃদয় থেকে আসা কাজের প্রতি ভালোবাসাই মূলত একদিন সফলতা দেয়। রিমঝিমের বিয়ে আগামী মাসের 12 তারিখ। হাতে সময় প্রায় 15 দিন। এর মাঝেই প্রায় মাসখানেক পেরিয়ে গেছে। পাত্রের বাড়ি থেকে নাকি কোনো জটিলতা আছে, সেজন্যই তারা সময় নিয়েছে। এতে রিয়াজ সাহেব আপত্তি করেননি। পাত্রের সৎ সুযোগ হোক। ততদিন অবধি রিমঝিম তার কাছে থাকলে ক্ষতি কি? বরং মেয়ে আরো সময় পেল তাদের মাঝে থাকার। মেয়েকে তো বিয়ে দিতে ইচ্ছে করে না, ইচ্ছে তো করে আজীবন নিজের কাছে রেখে দিতে। কিন্তু মেয়ের বাবা মা এই পর্যায়ে এসে অসহায়। মেয়েরা আরেকজনের আমানত হয়। তাদের সেই শক্তি নেই মেয়েকে নিজের বুকে আজীবন বন্দী করে রাখার। যদি পৃথিবীর নিয়ম ভিন্ন হতো, তাহলে রিয়াজ সাহেব মেয়েদের তার কাছেই রেখে দিতেন। তিনজন মেয়ের বাবা হওয়া কি মুখের বিষয়? কাঁধ ভর্তি দায়িত্ব মেয়েদের আগিয়ে রাখার।